আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাবিতে কোরআন পোড়ানো এবং দেয়ালে বিজেপির লোগো নিয়ে চাঞ্চল্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলে রাতের আধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকানো হয়েছে বলে অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর জানাবো, কাউন্সিল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর, কূটনীতিতে নতুন বার্তা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০ থেকে ২৪শে জানুয়ারি চীন সফর করবেন। আসন্ন দ্বিপক্ষীয় চীন সফরকালে আলোচ্য সূচিতে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলা, বাংলাদেশের চীনা বিনিয়োগ আকর্ষণ এবং রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে। জানাবো, জুলাই আন্দোলনে গুলি করা কনস্টেবল সুজন কারাগারে। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। এদিকে এনআইডি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক, বললেন ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক। রোববার ১২ জানুয়ারি দুপুরে ইসি সচিবালয়ে কমিশনারদের বৈঠক শেষে সব কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২০। ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাঁশগাড়ি এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। রোববার ১২ জানুয়ারি সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাবিতে কোরআন পোড়ানো এবং দেয়ালে বিজেপির লোগো নিয়ে চাঞ্চল্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলে রাতের আধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। রোববার ১২ জানুয়ারি রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। কারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করে থাকতে পারে। এদিকে এই ঘটনার প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাবুদ্দিন বলেছেন, হলের মসজিদে ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিনের মতো আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখি দুটি কোরআন শরীফের প্রথম দিকের দুটি সূরা এবং শেষের দিকের দুটি সূরা অবিশ্বাস্যভাবে পুড়িয়ে বুক সেলফে রাখা হয়েছে। দুটি কোরআন শরীফের হার্ড কভার সহ প্রথম ও শেষের ২ পৃষ্ঠা পোড়ানো হয়েছে এবং মাঝখানে ৭০% পৃষ্ঠা অক্ষত অবস্থায় রয়েছে। এটা নিশ্চিত যে কোরআন শরীফগুলো কোনোভাবে কয়েল বা অন্য কোনো আগুনে পুড়ে নাই। যেহেতু একটি গোষ্ঠী বা ব্যক্তি
বড় কোনো উদ্দেশ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজটি করেছে, বিষয়টি অনেক হৃদয় বিদারক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক মেহেদী সজীব বলেছেন, জিয়া হল ও আমির আলী হলে কোরআন পোড়ানোর ঘটনা একই সূত্রে গাঁথা। কোরআন পুড়িয়ে আমাদের হৃদয়কে রক্তক্ষরণের ঘটনা ঘটাতে চাইছে মুসলমানদের দুর্বলতা তারা খুব ভালোভাবেই জানে, কিন্তু তারা এটা জানে না যে আমাদের কোরআন ও নবীর প্রতি অগাধ ভালোবাসা সমস্ত শক্তির কারণ। একটি উগ্রবাদী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআন পুড়িয়ে বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। আমরা তা হতে দেব না ইনশাল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। অবিলম্বে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে হবে। বিজেপির লোগো বিষয়ে তিনি বলেছেন, এখন পর্যন্ত আমির আলী হলে বিজেপির কোনো লোগো আঁকা বা টাঙানোর কথা শোনা যায়নি। আজকে দুপুরে প্রভোস্ট কাউন্সিলর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমাদের বসার কথা রয়েছে। কাউন্সিল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩ ব্যক্তি আহত হয়েছে। রোববার ১২ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইজল বাজারে এই ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন, কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এই ঘটনার জের ধরে রোববার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি এই সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল মিয়া জানান, এই ঘটনায় এলাকার বিভিন্ন স্থানে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা এখনো বোঝা যাচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর, কূটনীতিতে নতুন বার্তা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০ থেকে ২৪শে জানুয়ারি চীন সফর করবেন। আসন্ন দ্বিপক্ষীয় চীন সফরকালে আলোচ্য সূচিতে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলা, বাংলাদেশ চীনা বিনিয়োগ আকর্ষণ এবং রোহিঙ্গা সমস্যা সমাধান প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের বেইজিংয়ে চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখবেন। এছাড়াও সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখবেন। এছাড়াও বাংলাদেশের চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করবেন। বিশ্লেষকরা বলছেন, এই সফর কূটনীতিতে নতুন বার্তা দেওয়ার ইঙ্গিত বহন করছে। এর আগে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় ভারতের উপর জোর দিত। তবে এবার চীনকে বেছে নেওয়া এই প্রচলন থেকে সরে আসার ইঙ্গিত বলে মনে করছে অনেকেই। পররাষ্ট্র উপদেষ্টার এই সফর বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন প্রকল্পে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতির ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। বাংলাদেশ চীন ২০২৫ সালে কূটনীতিতে সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে। লক্ষ্যে উভয় দেশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উপদেষ্টার এই সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিক উদযাপনের শুভ সূচনা হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান মনে করেন, চীন দিয়ে দ্বিপক্ষীয় সফর শুরু করা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বহুমুখিতা আনার ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্র বা লন্ডন দিয়ে শুরু হলেও সাধুবাদ পেত, তবে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল না থাকায় এই কৌশল প্রশংসার যোগ্য।
জুলাই আন্দোলনে গুলি করা সেই কনস্টেবল সুজন কারাগারে ২০২৪ সালের ৫ই আগস্টে রাজধানীর চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুজনকে। কনস্টেবল সুজন সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গত ১ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, গত ৫ই আগস্ট বেলা ১১টায় চানখারপুল বোরহানুদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ঘটনায় সুজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর তাকে গ্রেপ্তারের পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে সুজনকে কারাগারে নেওয়ার জন্য। এরপর আবারও সুজনকে আদালতে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি এবং আইন প্রণেতারা।